Assalamu alaikum everyone. Welcome to my class, the class of law of tort. We are going to start a topic. It is actually an introductory topic about the course of law of tort. আমাদের প্রত্যেকেরই এই ল অফ টর্ট কোর্সটি আমাদের যে এলএলবি প্রোগ্রামে এই ল অফ টর্ট কোর্সটি কিন্তু কম্পালসরি এবং মোটামুটি সব জায়গায় সব ইউনিভার্সিটিগুলোতে ল অফ টর্ট পড়ানো হয়। এবং এই যে ল অফ টর্ট কোর্সটি আছে, এই ল অফ টর্টের নাম শুনেই অনেকের কাছে একটু পিকুলিয়ার মনে হয়, একটু অন্যরকম মনে হয় যে টর্ট এটা আবার কি। হ্যাঁ, তো নামটা একটু অন্যরকম, মানে সচরাচর আমরা শুনি না। হ্যাঁ, তো আজকের ক্লাসে যে টপিকটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, এসেনশিয়ালস, অর্থাৎ ল অফ টর্টটা আসলে কি, ল অফ টর্ট কি নিয়ে আলোচনা করে, ল অফ টর্ট আমাদের কেন পড়া দরকার, এই ল অফ টর্টের মধ্যে কি কি বিষয়গুলো আছে খুঁটিনাটি জানার চেষ্টা করবো। এটাকে আমরা আসলে একটি ইন্ট্রোডাক্টরি ক্লাসও বলতে পারি ল অফ টর্টের জন্য। তো এই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। আর আরেকটি বিষয় যে ল অফ টর্ট কিন্তু আমরা যারা জানি, আমরা কিন্তু লয়ের কনসেপ্ট অনেকেরই আমরা প্রথম দিকে যারা পড়াশোনা শুরু করি, আমরা কিন্তু প্রথমেই জানার চেষ্টা করি ল কাকে বলে, ল বলতে আমরা কি বুঝি, লয়ের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। এবং কিন্তু আমরা যখন লয়ের ডেফিনেশন পড়ি, লয়ের সোর্সেস অফ ল পড়ি, ক্লাসিফিকেশন অফ, এগুলো কিন্তু মোটামুটি আমরা প্রথম দিকে একটা ধারণা লাভ করে থাকি। তো আমরা যে ক্লাসিফিকেশন অফ ল, অর্থাৎ আইনের শ্রেণী বিভাগ, আইনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আইনের অনেকগুলো শাখা প্রশাখা আছে, ঠিক তেমনি আইনের একটা শাখা হচ্ছে ল অফ টর্ট। আমরা প্রথমে এইভাবে মাথায় রাখি, ল অফ টর্ট হচ্ছে আইনের অনেকগুলো শাখা প্রশাখা, অন্যতম একটি ব্রাঞ্চ হচ্ছে ল অফ টর্ট। এখানে দেখো, the word tort is derived from the Latin word tortum, which means twisted or crooked act. Tort denote any wrongful act which causes injury to any person. The law of tort is based upon the English law of tort. The law of tort is a uncodified law. উপরের প্যারাতে পড়ে যা বুঝলাম যে টর্ট শব্দ ইংরেজি, টর্ট শব্দটির উৎপত্তি ঘটেছে ল্যাটিন শব্দ টর্টাম থেকে। কি ল্যাটিন শব্দ টর্টাম থেকে ইংরেজি শব্দ টর্টের উৎপত্তি। এবং এই যে ল্যাটিন শব্দ টর্টাম, ওখান থেকে টর্ট এসেছে। এই ল্যাটিন শব্দ টর্টামের অর্থ হচ্ছে টুইস্ট। টুইস্ট মানে বেঁকে যাওয়া, মানে বেঁকে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হওয়া। অর্থাৎ এক পরিস্থিতি ছিল, এক পরিস্থিতিতে থেকে অন্য পরিস্থিতি ঘটে যাওয়া। অর্থাৎ ধরো একটি মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু সে কি করলো, রাস্তায় এরকম কোনো একটি জিনিস ফুটপাতের মধ্যে ছিল যে সে ওই ফুটপাতের ওই একটা ভারী একটা ধাতব বস্তুর সাথে ধাক্কা লেগে সে পড়ে গিয়েছে। অর্থাৎ এখানে টুইস্ট ঘটেছে, মানে অর্থাৎ সে যখন স্বাভাবিকভাবে হাঁটতেছিল তখন সে সুস্থ ছিল, কিন্তু ওই যে ধাতব একটা দণ্ডের সাথে সে আঘাতপ্রাপ্ত হয়ে ইনজুর্ড হয়ে গেল, হ্যাঁ, আহত হলো, তাহলে কিন্তু তার অবস্থার টুইস্ট হয়েছে, পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলছে এই টর্ট। এবং টর্ট ডিনোট এনি রংফুল অ্যাক্ট হুইচ কজেস ইনজুরি টু এনি পারসন। টর্ট বলতে বোঝায় এরকম ধরনের অবৈধ আইন নিষিদ্ধ কাজ। অ্যাক্ট মানে হচ্ছে কাজ, এসিটি অ্যাক্ট মানে হচ্ছে কাজ। টর্ট বলতে এরকম আইন নিষিদ্ধ কাজকে বোঝায় যার কারণে অন্য কোনো ব্যক্তির ইনজুরি হয়। ইনজুরি টু এনি পারসন, ইনজুরি মানে কি, ক্ষতিগ্রস্ত হওয়া। অর্থাৎ আমার কারণে যদি অন্য কোনো ব্যক্তির কোন ধরনের ইনজুরি হয়, ক্ষতি সাধন হয়, এটা এই ইনজুরিটা হতে পারে ফিজিক্যাল, শারীরিক ভাবে ইনজুরি হতে পারে, তার মানসিক ভাবে ইনজুরি হতে পারে, তার ইকোনমিক মানে ক্ষতি হতে পারে, ওটাও তো ওয়ান কাইন্ড অফ ইনজুরি। কেউ যদি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সুনামের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, বা তার কোনো অধিকার যদি ক্ষতিগ্রস্ত হয়, এই সবগুলিকে আমরা বলবো ইনজুরি। অর্থাৎ আমার কোনো রংফুল অ্যাক্ট, আমার কোনো এরকম ধরনের কাজ যেটা আইন নিষিদ্ধ, এরকম কাজ করার ফলে অন্য মানুষের যদি কোনো ইনজুরি হয়, ধরে নিতে হবে এখানে টর্ট হয়েছে।
এবং এই কাজটার ফলে কি হলো, ওই ব্যক্তি, আমার এই কাজের ফলে ওই ব্যক্তি আগে ভালো ছিল, ওই কাজের ফলে সে ভালো থেকে খারাপ জায়গায় মানে তার পরিবর্তন ঘটেছে আমার কারণে। এই এখানে বলা হচ্ছে দ্য ল অফ টর্ট ইজ বেসড আপন দ্য ইংলিশ ল অফ টর্ট, অর্থাৎ এই টর্ট ল এর যে কনসেপ্টটা মূলত ডেভেলপ করেছে ব্রিটিশরা, ব্রিটিশ বা ইংলিশ যে ল অফ টর্ট ওইটার উপর বেস করে টর্ট লটা আস্তে আস্তে ডেভেলপ করে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। এবং এখানে যে বলা হচ্ছে দ্য ল অফ টর্ট ইজ এ আনকোডিফাইড ল। আনকোডিফাইড, আনকোডিফাইড মানে হচ্ছে অলিখিত। টর্টের অনেক ক্ষেত্রে দেখা গেছে টর্টের যে নিয়ম কানুন গুলো আছে, টর্ট আইনের যে নিয়ম কানুন বিধিবিধান গুলো আছে, এগুলো অলিখিত অবস্থায় থাকে। এখানে আমরা দেখছি এ টর্ট ইজ এ সিভিল রং। সিভিল রং, নাগরিক ভুল, অর্থাৎ টর্টকে আবার অনেকে সিভিল রং বলে এভাবে, অর্থাৎ একজন নাগরিকের যা যা দায়িত্ব কর্তব্য ছিল সে যখন ওইটা পালনে ব্যর্থ হয় তখনই ধরে নেওয়া হয় এখানে একটা সিভিল রং ঘটেছে। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ল অফ টর্ট কিন্তু একটা মডার্ন সোসাইটি বা সিভিলাইজেশনকে লিড করার জন্য ল অফ টর্ট খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়। এবং এই ক্ষেত্রে মানুষকে সভ্য নাগরিক হিসেবে সভ্য সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ল অফ টর্টের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের মনে রাখতে হবে। কারণ একটা নাগরিকের কি কি দায় দায়িত্ব কর্তব্য আছে, একজন নাগরিকের কারণে যেন অন্য নাগরিকের কোনো ক্ষতি না হয়। ওই যে ক্ষতিগুলোর কথা বললাম, শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা অন্যান্য যে ড্যামেজ বা ইনজুরি, এগুলো যেন না হয়, এই বিষয়গুলোর উপরই গুরুত্ব দেয় ল অফ টর্ট। একটা নাগরিককে মানে মানে তাকে নিয়মের মধ্যে রাখা, এই বিষয়গুলো নিয়ে ডিল করে ল অফ টর্ট। তারপর বলতে দেখো দ্যাট wrong is based a breach of duty imposed by law। এই যে প্রত্যেকটা নাগরিকের দায় দায়িত্ব আছে, এই দায়িত্ব কর্তব্যগুলো নিশ্চয়ই কোনো নিয়ম কানুনের আইনের মাধ্যমে ফিক্সড করা আছে, এগুলো তো টর্ট ল। এখানে যে বলেছে যে রংটা ঘটবে, রং মানে কি, যে ধরনের এই টর্ট করে ফেলছে, টর্ট করা মানে রং করা, সিভিল রং করে ফেলো। অর্থাৎ আমি যদি এরকম একটা অন্য একটা মানুষের একটা ইনজুরি করে ফেলি, ধরে নিতে হবে এখানে একটা রং হয়েছে, এবং এই রংটা আমার উপরে আছে, যেহেতু আমি এই কাজটা করেছি, আমি রংটা করেছি এবং আমার এই রঙের কারণে অন্য ব্যক্তির একটা ইনজুরি হয়েছে, তাহলে ধরে নিতে হবে আমার একটা ডিউটি ছিল, ওই ব্যক্তির উপর আমার একটি আইনগত একটি ডিউটি ছিল এবং আমি সেই ডিউটির কর্তব্যটি ব্রিচ করেছি, ভঙ্গ করেছি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার উপর আইন যে দায় দায়িত্ব অর্পণ করেছিল, দিয়েছিল, সে যদি সেই দায়িত্ব কর্তব্যগুলো পালনে ব্যর্থ হয় তখনই টর্ট হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে টর্ট আইনের প্রয়োজন হয় যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা পক্ষকে ক্ষতিপূরণ দেওয়া যায়। তারপর বলছে দেখো which breach gives rise to a civil right of action for a remedy not exclusive to another area of law। অর্থাৎ যে আমি যে দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হয়েছি, এর কারণে যে টর্ট হয়ে গেল, এটার কারণে যা ক্ষতি হয়েছে তার একটা অধিকার জন্মায় রেমেডি পাওয়ার। এখানে শব্দ বলা আছে রেমেডি। রেমেডি মানে হচ্ছে প্রতিকার। যে ক্ষতিগ্রস্ত হবে সে আইনের মাধ্যমে তাকে যে ধরনের মানে প্রতিকার দেওয়া হয় এটাকে বলা হয় রেমেডি। অর্থাৎ যে ব্যক্তির টর্টের কারণে তার অধিকার লঙ্ঘন হবে সে টর্ট আইনের মাধ্যমে তাকে প্রতিকার দেওয়া হয়। এবং এই টর্ট সাধারণত সেই সব প্রতিকারই দেয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পক্ষকে যেখানে বিদ্যমান অন্যান্য আইনের মাধ্যমে তাকে প্রতিকার দেওয়া সম্ভব না। আইনের আগেই বলেছি আইনের অনেক ব্রাঞ্চ আছে। আমরা যদি প্রধানত দুটো ভাগে ভাগ করি, আমরা ক্রিমিনাল ল, তারপরে সিভিল ল। ক্রিমিনাল লতে আমরা বলি ফৌজদারি আইন, সিভিল লতে বলি দেওয়ানি আইন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, টর্ট আইনের যে পুরো কনসেপ্টটা, বিষয়টা, এটা কিন্তু আসলে আমাদের ওই সিভিল ল এর আন্ডারেই পড়ে, দেওয়ানি মোকদ্দমা। কারণ এই পুরো নেচারটা টর্ট আইনের যে প্রয়োগ পদ্ধতি, এটা কিন্তু দেওয়ানি মোকদ্দমার সাথেই যায়। অর্থাৎ এখানে আমরা মাথায় রাখতে হবে দেশের বিদ্যমান অন্যান্য ফৌজদারি এবং দেওয়ানি আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে যে ধরনের প্রতিকার দেওয়া সম্ভব না একজন নাগরিকের ক্ষতিগ্রস্ত হলে,
সেই ক্ষেত্রে টর্ট আইনের মাধ্যমে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রতিকার দেওয়া হয়। অর্থাৎ টর্ট আইনের অন্যতম একটা অবজেক্টিভ বা লক্ষ্য আমরা বলতে পারি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যথাযথ ক্ষতিপূরণ বা প্রতিকার দেওয়া। নিচের দিকে লেখো, tort law is based on the idea that everyone in our society has certain rights. মূলত টর্ট আইনের যখন সৃষ্টি হয়, যারা তৈরি করেছিল, তখন মাথায় ছিল যে প্রত্যেক এই সমাজে যারা বসবাস করে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের কিছু নির্দিষ্ট করা অধিকার আছে এবং এই অধিকারগুলো কোনোভাবে লঙ্ঘন করা উচিত না। এই অধিকারগুলোকে একে অপরকে সম্মান দিতে হবে, যাতে এক নাগরিক এরকম কোনো কাজ না করে যাতে অন্য নাগরিকের কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। তো এবং যদি নষ্ট হয় সেক্ষেত্রে কি ধরনের প্রতিকার দেওয়া যেতে পারে, ওইসব চিন্তা ভাবনা থেকেই কিন্তু টর্ট আইনের সৃষ্টি বা উৎপত্তি হয়েছিল। এই কারণে বলছে টর্ট ল ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট everyone in our society has a certain right. Along with having certain rights, everyone has the duty to respect the rights of others. টর্ট আইন যখন সৃষ্টি করা হয় বা ডেভেলপ হয়, প্রথম ধারণা ছিল প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, সেই অধিকারগুলোকে সম্মান জানাতে হবে, আইনি সুরক্ষা দিতে হবে এবং এই অধিকারগুলো যদি ক্ষুণ্ণ হয়, কোনো ব্যক্তি যদি ইনজুর্ড হয়, ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং এক ব্যক্তি অপর ব্যক্তির রাইট গুলোকে যথাযথ সম্মান দিতে হবে। The purpose of tort law is to enforce those rights and duties. মূলত টর্ট আইনের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে নাগরিকদের বা মানুষদের যে সমাজে বসবাস করার ক্ষেত্রে যে সব অধিকার এবং কর্তব্য রয়েছে, এই আইনের মাধ্যমে সেই অধিকার কর্তব্যগুলোকে সুনিশ্চিত করা। এই আইনটা, টর্ট আইনটা তৈরি করা হয়েছে, সমাজের নাগরিকদের কিছু অধিকার কর্তব্য আছে, এই অধিকার কর্তব্যগুলোকে একটা আইনি কাঠামোর মধ্যে, স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছে, যাতে সবাই এই অধিকার কর্তব্যগুলোর প্রতি সিরিয়াস থাকে। এখন আমরা দেখি টর্ট আইনের সংজ্ঞা, মানে টর্টকে বিভিন্ন ভাবে বিভিন্ন জুরিস্টরা, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন টর্ট আসলে কি। যেমন স্যামন্ড এখানে বলছে, স্যামন্ড, অ্যাকর্ডিং টু স্যামন্ড, দ্য টর্ট ইজ সিভিল রং for which the remedy is an action for unliquidated damages in common law and which is not exclusively the breach of trust or other merely equitable obligation. মূল কথা হচ্ছে, স্যামন্ড বলতে যাচ্ছেন টর্ট হচ্ছে এক ধরনের দেওয়ানি প্রকৃতির আইন। ওই যে আগে বলেছি টর্টটা হচ্ছে দেওয়ানি, কারণ দেওয়ানি মামলাগুলো, দেওয়ানি যে আইন, এটা সাধারণত বিভিন্ন মানুষের অধিকার কর্তব্য এগুলোকে নিয়ে কাজ করে থাকে। এবং এখানে যে বলা হচ্ছে এক ধরনের দেওয়ানি আইন, যেখানে প্রতিকার দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, যার ক্ষতি হয়েছে তাকে কি দেওয়া হয়, আনলিকুইডেটেড ড্যামেজেস। আনলিকুইডেটেড ড্যামেজেস বলতে যে অনির্ধারিত ক্ষতিপূরণ, অর্থাৎ যে ক্ষতিটা হয়েছে এটা অনির্ধারিত, যেটা মানে ফিক্সড না। যেমন দেশের অন্যান্য আইনগুলোতে কিন্তু ফিক্সড করা থাকে, এই অপরাধের জন্য এত টাকা অর্থদণ্ড, অমুক কাজের জন্য, অপরাধের জন্য এত টাকা জরিমানা। কিন্তু টর্ট যখন হয়ে যাবে, কোন ব্যক্তির যখন ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু অনির্ধারিত ক্ষতিপূরণ, অর্থাৎ যে ব্যক্তির যতটুকু ক্ষতি হয়েছে আদালত আইন বিশ্লেষণ করে ওই ঠিক ততটুকু পরিমাণ ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যার যতটুকু ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করে, অ্যানালাইসিস করে বের করে যথাযথ ওই সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়। ওটা কি বলে, আনলিকুইডেটেড ড্যামেজেস, অনির্ধারিত ক্ষতিপূরণ, তাহলে ফিক্সড না। এবং এই টর্টের বিষয়গুলোকে বলা হয়েছে, যদিও এটা দেওয়ানি প্রকৃতির আইন, কিন্তু এগুলো ব্রিচ অফ ট্রাস্ট অথবা অন্যান্য যে দেওয়ানি প্রকৃতির কিছু বিষয় আছে এগুলো থেকে একটু আলাদা। 2 নম্বরে দেখি উইনফিল্ড। তোমরা অবশ্যই উইনফিল্ডের ডেফিনিশন দিবে, কারণ উইনফিল্ডের ডেফিনিশনটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আমরা দেখি এটা ব্যবহার করা হয়ে থাকে। Tortious liability arises, according to Winfield, tortious liability arises from breach of duty primarily fixed by law. This duty is towards persons generally, and its breach is redressable by an action for unliquidated damages. In Winfield's definition টাকে আমার কাছে মনে পারফেক্টলি এই টর্ট আইনটাকে বা টর্টকে ডিফাইন করছে, ব্যাখ্যা করছে। যেমন উইনফিল্ড বলছে একজন টর্টিয়াস লাইবিলিটি, টর্টের লাইবিলিটি বা দায় দায়িত্ব তখনই সৃষ্টি হয় যখন কোনো ব্যক্তি
তার উপর যে ডিউটি ছিল ডিউটি ব্রিচ করে, তার কর্তব্য ছিল কর্তব্য পালনে ব্যর্থ হয়, যেটা আইন তাকে ফিক্সড করে দিয়েছিল। আইন আমাকে ফিক্স করে দিয়েছিল তোমার কর্তব্য ডিউটিস গুলো হচ্ছে এরকম, কিন্তু আমি যখন আইনের দেওয়া কর্তব্য ডিউটি গুলো পালন করতে না পারি, তখনই আমার উপর টর্টিয়াস লায়াবিলিটি সৃষ্টি হয়। এবং এই কর্তব্যটা ছিল সমাজের অন্যান্য মানুষের প্রতি আমার আইন ফিক্সড করে দিয়েছিল, এবং আমার এই কর্তব্য পালন ব্যর্থ হওয়ার ফলে যে ধরনের একটা ব্রিচ হলো, ক্ষতি হলো, ওটা আনলিকুইডেটেড ড্যামেজেস, অনিয়মিত ক্ষতিপূরণের মাধ্যমে এটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পক্ষকে দেয়া হয়। অর্থাৎ পুরো টর্টের কনসেপ্টটাকে উইনফিল্ড নিয়ে আসছেন। তার কর্তব্য ছিল, যেটা আইন বলে দিয়েছে, কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে, তখন টর্ট হয়ে গেছে। টর্ট হওয়ার পর যে ব্যক্তির ক্ষতি হয়েছে, ওই ব্যক্তিকে যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলছি টর্ট। এখানে আবার স্ট্রিট তার মতো করে বলছে টর্ট ইজ এ সিভিল রং। It is concerned with those situations where the conduct of one party causes or threatens to harm the interest of others. টর্ট এটা সবাই বলছে সিভিল রং, দেওয়ানি প্রকৃতির এক ধরনের মামলা বা আইন। ইট ইজ কনসার্ন, এটা সাধারণত টর্টের বিষয়টি জড়িত থাকে সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন এক পক্ষ আরেক পক্ষর কোন ধরনের ক্ষতি সাধন করে এবং অন্যের যে স্বার্থ নষ্ট করে থাকে, সেই সব ক্ষেত্রে টর্টের প্রয়োগ বা ব্যবহার হয়। ওল্ডিক আবার তার মতো করে বলছে tort is an act or omission which unlawfully violates a person's right created by law and for which appropriate remedy is a common law action for damages by the injured action. যে কথাগুলো আমরা বারবার বলছি টর্ট বলতে আমরা কি বুঝি, এখানে বলছে tort an act, টর্ট হচ্ছে এক ধরনের কাজ, অবশ্যই কাজটি রংফুল অ্যাক্ট, যেটা আইন বিরোধী কাজ, এরকমটা হবে, যেটা আইন বলে দিয়েছে ওই ধরনের কাজ, আইন নিষিদ্ধ করেছে সেই ধরনের কাজ করলে টর্ট হয়। আবার এটা আবার দেখো, এখানে আবার একটি শব্দ বলা আছে অর ওমিশন। ওমিশন অর্থ হচ্ছে, কমিশন মানে হচ্ছে কমিশন এন্ড ওমিশন, আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কমিশন এন্ড ওমিশন, কমিশন মানে হচ্ছে আইন নিষিদ্ধ করেছে এরকম ধরনের কাজ করলে কমিশন হয়, এভাবে যেমন অপরাধ হয় বা টর্ট হতে পারে। আর ঠিক আইন কিছু কাজ করতে বলেছে, যখন আইন যে কাজ করতে বলেছে, যখন আমি ওই কাজ করা থেকে বিরত থাকবো বা এই কাজ পালনে ব্যর্থ হবো, তখন ওমিশন হয়। মাথায় রাখবা, কমিশন এবং ওমিশন দুই ভাবেই টর্ট হতে পারে বা অপরাধ হতে পারে। অর্থাৎ বর্ডিক কিন্তু কমিশন আর ওমিশনকে হাইলাইট করেছে। আইন যেসব কাজ আমাকে করতে নিষেধ করেছে, ওই কাজগুলো যদি করি তাহলে কমিশন হবে, এটা অর্থ যেমন টর্ট বা অপরাধ। ঠিক যে কাজগুলো আমাকে করতে বলেছে আইন, সে কাজগুলো যদি আমি না করি বা পালনে ব্যর্থ হই, তখন ওমিশন হয়, এটাও অপরাধ, এটাও এক ধরনের মানে অন্যজনের ক্ষতি করতে পারে। তো এই দুই ধরনের কথা বর্ডিক এখানে নিয়ে আসছে। এবং এই দুই কমিশন এবং ওমিশনের ফলে, অ্যাক্ট এবং ওমিশনের ফলে কি হয়, আনলফুলি ভায়োলেট, অন্য ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হয়। আমার কমিশন এবং ওমিশন করার ফলে অন্য ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হয় এবং তার যে ক্ষতি হলো, ওই ক্ষতিটা কি করা হয়, আইন কি করে, টর্ট আইন একটা অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ প্রতিকার দেওয়ার চেষ্টা করে। এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছে। এবার টর্টের একটু চারিত্রিক বৈশিষ্ট্য, টর্টের আবার কি কি বৈশিষ্ট্য আছে যদি আমরা দেখি, এটা আমরা দেখেছি ইট ইজ এ সিভিল রং। টর্টটা আমরা আগে বলেছি দেওয়ানি প্রকৃতি, এটা ক্রিমিনাল সাইডেড ল এর সাথে যাবে না, ওগুলোর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলোকে ডিল করার জন্য আলাদা ল বা অ্যাক্ট আছে। এই টর্টের বিষয়গুলো আমরা আগে বলেছি যে এটা সিভিল রং। দুই নম্বর বলছি ইট রেইজেস সাম ব্রিচ অফ ডিউটি, সাধারণত টর্টের সৃষ্টি হয় কোন ধরনের কর্তব্য পালনে ব্যর্থ হলে। কেউ যদি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়, আইন যে কর্তব্য দিয়েছে সে কর্তব্য ডিউটি যদি সে পালন না করে, সেখানে এই টর্টের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্রিচ অফ কন্ট্রাক্ট এন্ড ব্রিচ অফ ট্রাস্ট। এখানে বলা হচ্ছে যদিও টর্ট দেওয়ানি প্রকৃতির মানুষের অধিকার কর্তব্য নিয়ে কাজ করে, কিন্তু এই কনসেপ্টটা, এই ধারণাটা, টর্ট আইনের ধারণাটা আইন চুক্তি লঙ্ঘন এবং যে ব্রিচ অফ ট্রাস্ট, কন্ট্রাক্ট এবং ট্রাস্ট থেকে আলাদা। এবং মাথায় রাখবা তোমরা, কন্ট্রাক্ট এবং ট্রাস্ট এই দুটোই কিন্তু দেওয়ানি প্রকৃতির আইনের মধ্যে পড়ে, কিন্তু বলা হচ্ছে টর্ট যদিও দেওয়ানি প্রকৃতির আইনে পড়ে, কিন্তু তার কার্যক্রম অ্যাক্টিভিটিস গুলো কন্ট্রাক্ট এবং ট্রাস্ট থেকে আলাদা। 4 নম্বরে বলছে ইট ইজ ডিফারেন্ট দেন এ ক্রিমিনাল রং। ওই যে কি কথা বললাম,
টর্ট যদি হয় এটাকে ক্রিমিনাল অফেন্স বা অপরাধের সাথে চুরি ডাকাতি যে কাজগুলো হয় এগুলোর সাথে মিলিয়ে ফেললে হবে না। ইট ইজ ডিফারেন্ট দেন এ ক্রিমিনাল রং। মাথায় রাখবা। 4 নম্বর, ইট ইজ রিমিডিয়েট বাই আনলিকুইডেটেড ড্যামেজেস। টর্ট যদি হয়ে যায়, যার ক্ষতি হয়েছে তাকে অনির্ধারিত ক্ষতিপূরণ, অর্থাৎ তার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে টর্ট। এটা আমরা আসলে তো ইম্পর্টেন্ট দিয়ে দেখছি না, আমরা আগে আলোচনা করেছিলাম যে টর্ট আইনের সৃষ্টি কিভাবে হলো বা কেন হলো। এখানে এই কথাগুলো বলছে অবজেক্টস অফ ল অফ টর্ট। কি টর্ট আইনের উদ্দেশ্যগুলো কি ছিল? 1 নম্বরে আমরা হচ্ছে এফোর্ট কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে যার যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ। অর্থাৎ টর্ট আইনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল যার ক্ষতি হয়েছে তাকে ক্ষতিপূরণ দেওয়া। আমার কারণে অন্য ব্যক্তির ক্ষতি হয়েছে, এটা আর্থিক ক্ষতি হতে পারে, যে কোনো ক্ষতি হতে পারে। তো আদালত আমাকে বলবে তুমি তার ক্ষতি করেছো, তুমি তাকে ক্ষতিপূরণ দাও। এই বিষয়গুলোকে এনশিওর করা ছিল এই টর্ট আইনের অন্যতম উদ্দেশ্য। 2 নম্বরে বলছে শিফটিং অফ লস টু পারসন হু কজড ইট অর টু দ্য বেনিফিশিয়ারি। ওই কথা বলছে টর্ট আইনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তির কারণে লস হলো বা ক্ষতি হলো ওই ক্ষতির দিকটা যে করেছে এটা তার দিকে দিয়ে দেওয়া। অর্থাৎ আমার কারণে অন্য ব্যক্তির ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো তার হওয়ার কথা ছিল না, যেহেতু আমি কাজটা করেছি আমার কারণে হয়েছে, তো ক্ষতির দিকটাও আমার নেওয়া উচিত, অর্থাৎ ক্ষতির দিকটা আমার নেওয়া উচিত। এবং তার যেহেতু এই কাজ করার কথা ছিল, আমার কারণে তার ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, এই জিনিসটাও এখানে মাথায় নিয়ে কনসিডারেশনে নেওয়া হয়। যার কারণে মানে কোন ধরনের লস হয়েছে বা ক্ষতি হয়েছিল তাকেই তার দিকে এটা শিফট করে দেওয়া। অর্থাৎ সেই ক্ষতিপূরণ দিবে, যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ দিবে, এটা সাফার করতে হবে, এরকম একটা কনসেপ্ট থেকেই উদ্দেশ্য নিয়ে ল অফ টর্টের সৃষ্টি। তিন, টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট এন্ড রাইটস অফ এ পারসন লাইক প্রপার্টি, পারসন এন্ড রেপুটেশন। মানুষের অনেক সমাজে থাকতে গেলে অনেক অধিকার কর্তব্য থাকে, হ্যাঁ, সেই অধিকারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য টর্ট আইনের সৃষ্টি বা লক্ষ্য হয়েছিল। যেমন মানুষের সম্পদ থাকে, সম্পদ প্রপার্টি থাকে, তারপরে প্রত্যেকটা মানুষের নিজস্ব সুনাম থাকে, হ্যাঁ, আমার প্রাইভেসি থাকে, এই যে কিছু মানুষের অধিকার থাকে, এই অধিকারগুলোকে রক্ষা করা উদ্দেশ্য ছিল টর্ট আইনের। 4 নম্বরে বলছে টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি ফর ভায়োলেশন অফ রাইটস। 4 নম্বরে বলছে যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাকে তার যথাযথ ক্ষতিপূরণ দেওয়া বা প্রতিকার দেওয়া, এটাও একটা অন্যতম উদ্দেশ্য ল অফ টর্ট। যখন টর্ট হয়ে যাবে ক্ষতি, এই ল অফ টর্টের মাধ্যমে কি করা হবে? যখন টর্ট হবে, টর্ট মানে যে রংফুল অ্যাক্ট, কোন একটা ক্ষতি করে ফেলে অন্যজনের, এটাই হচ্ছে টর্ট। আর ল অফ টর্ট হচ্ছে এই রংফুল অ্যাক্ট হয়ে গেলে এই যে ক্ষতি, যার ক্ষতি হলো তাকে যে আইনের মাধ্যমে, যে নিয়ম নীতি বিধি বিধানের মাধ্যমে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এই পুরো পদ্ধতিটাকে আমরা বলছি ল অফ টর্ট। অর্থাৎ যথাযথ প্রতিকার দেওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে, এটা একটা অন্যতম উদ্দেশ্য বা অবজেক্টিভ ছিল ল অফ টর্টের। এখন যদি আমরা দেখি ডেভেলপমেন্ট অফ ল অফ টর্টস ইন বাংলাদেশ, আমরা আগেই বলেছি ল অফ টর্টের কনসেপ্ট ব্রিটিশরা সৃষ্টি করেছে। আমরা যদি উন্নত বিশ্বে দেখি, আমরা এখন দেখবো টর্ট আইনটা খুবই সিরিয়াসলি কারণ ব্যবহার করা হয়। তারা কিন্তু নাগরিক অধিকার, উন্নত দেশগুলো, রাষ্ট্রগুলো নাগরিক অধিকার পালন করার ক্ষেত্রে খুবই কিন্তু সচেতন। যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলো বা আমাদের মতো সাউথ এশিয়ান, বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো আছে, সেখানে কিন্তু টর্ট আইনের যথাযথ ব্যবহার দেখা যায় না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশে কিন্তু আমরা একজন নাগরিক অন্য নাগরিকের যে অধিকার কর্তব্যের ব্যাপারে সচেতন না, আমরা সম্মান দেখাই না, আমরা আমাদের নিজেদের দিকগুলো নিয়ে সবসময় চিন্তা করে থাকি। কিন্তু আমরা যখন ইংল্যান্ডে বা ইউরোপিয়ান বিভিন্ন দেশে বা কানাডা বা আমেরিকা বিভিন্ন জায়গায় সমাজ ব্যবস্থা লক্ষ্য করি, আইনের ব্যবস্থা লক্ষ্য করি, ওখানে যাবে দেখা যাবে টর্ট আইনের খুব বিস্তর প্রয়োগ, এনফোর্সমেন্ট হচ্ছে, প্রয়োগ হচ্ছে। আদালতগুলো টর্ট আইনের ব্যবহার করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে প্রতিকার রেমেডি দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশের কি অবস্থা? এখানে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ল অফ টর্টস ইন বাংলাদেশ ইজ ভেরি স্লো। বলা হচ্ছে বাংলাদেশ টর্ট আইন আছে, কিন্তু টর্ট আইনের যে প্রয়োগ বা ব্যবহার খুবই ধীরে গতিতে, আস্তে ধীরে হচ্ছে, স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটিতে নাই। এর কারণটা কি? বিকজ দিয়ে বলা হচ্ছে দ্য ল অফ টর্ট ইজ আনকোডিফাইড ল। বলা হচ্ছে টর্ট আইনের যে নিয়ম কানুন বিধিবিধান গুলো অলিখিত অবস্থায় থাকে। আমরা আগেই জানি ব্রিটিশদের আনকোডিফাইড, তাদের কোনো লিখিত অবস্থায় থাকে না। এটা এক ধরনের প্রথার মাধ্যমে ব্রিটিশরা তাদের আইনগুলোকে বা সংবিধানগুলোকে ডেভেলপ করেছে। তারা কাস্টম বা কনভেনশন এগুলোকে খুবই রেসপেক্ট করে।
হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এই আইনগুলো বাংলাদেশে সেভাবে লিখিত অবস্থায় কোন নির্দিষ্ট করে দেওয়া নাই, কি করলে টট হবে, এই টটের জন্য কি ধরনের কনসিকুয়েন্স ফলাফল হতে পারে, তো এই কারণে দেখা যাচ্ছে মানুষ টটের ব্যবহারটা ওইভাবে করতে চায় না। যেহেতু অলিখিত অবস্থায় আছে, বাংলাদেশের মানুষ লিখিত আইনগুলোকে যেভাবে সিরিয়াসলি পালন করার চেষ্টা করে, অলিখিত আইনগুলোকে ওইভাবে ঠিক পালন করার চেষ্টা করে না, প্র্যাকটিস বা কাস্টম কথাগুলোকে ওইভাবে মূল্যায়ন করার চেষ্টা করে না। তো এটাও একটা কারণ, রিজন হিসেবে মানতে পারি। তারপর যেমন হচ্ছে অ্যাপাথি অফ লিগ্যাল সিস্টেম, অর্থাৎ আমাদের যে আইনি ব্যবস্থার অনেক জটিলতা, আইনি ব্যবস্থার অনেক লেকিং আছে। আমাদের যে আইনি পদ্ধতি, আইনি ব্যবস্থার ওই পদ্ধতি বা ব্যবস্থাগুলোতেও এই টর্ট আইন প্রয়োগ করার ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা বা সমস্যা আছে। 3 নম্বরে ল্যাক অফ রাইট কনসাসনেস, অর্থাৎ আমাদের বাংলাদেশের নাগরিক বা সমাজ অধিকার সম্পর্কে সচেতন না। আমি যখন আমার নিজের রাইট সম্পর্কেই কনসাস আমার নাই, অ্যাওয়ারনেস নাই, অন্যজনের রাইটকে কতটুকু সম্মান করব। অর্থাৎ আমাদের দেশের মানুষের যে অধিকার, নিজের অধিকার, অন্য ব্যক্তির অধিকার, এই অধিকারগুলোর ক্ষেত্রে তাদের মানে সচেতনতার অভাব পরিলক্ষিত হয়। এই কারণে দেখা যাচ্ছে যেহেতু টর্ট আইন অধিকার নিয়ে কথা বলে, হ্যাঁ, ব্যক্তিদের অধিকার এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলে নাগরিকদের, সেখানে যদি আমাদের সমাজ ব্যবস্থায় দেখি যে অধিকার সচেতন না আমরা, সেখানে টর্ট আইনের বাস্তবায়নটাও কিন্তু ভালোভাবে আশা করা কঠিন। 4 নম্বরে দেখো হেবিট অফ টলারেন্স, অর্থাৎ আমাদের বাংলাদেশের নাগরিকরা সবকিছু সহজেই সহ্য করে নেয়। হ্যাঁ, যত কঠিন অবস্থায় হোক, যত খারাপ অবস্থা হোক না কেন, ওই সিচুয়েশন গুলোকে তারা যদি অধিকার নিজে ক্ষুণ্ণ মনে করে, ওটাকে তারা সহ্য করে নেয়। অর্থাৎ তাদের মধ্যে একটা সবকিছু সহ্য করার ক্ষমতা বা অভ্যাস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এটাও এই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, যে টর্ট আইনের ব্যবহার হচ্ছে না। অর্থাৎ আমার একটা ক্ষতি হয়ে গেল, অধিকার পূর্ণ হয়েছে, আমি বললাম থাক, এটা যা হওয়ার হয়েছে, এটা নিয়ে আর আগানোর দরকার নেই। এই যে আমি অভ্যাসে পরিণত করেছি সবকিছু, মানে অধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে নর্মাল ভাবে আমি সহ্য করে নিয়েছি, অভ্যাসে পরিণত করেছি, এই বিষয়গুলো টর্ট আইনের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে বাধা। উন্নত বিশ্বে কিন্তু কোন একটা সামান্য অধিকার পূর্ণ হলেই তারা আদালতে চলে যাচ্ছে, টর্ট আইনে মামলা করছে আদালত, সেই অনুযায়ী যতই সামান্য বিষয় হোক, সামান্য অধিকারী লঙ্ঘন হোক, ওই সামান্য অধিকারটাই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা টর্ট আইনের ব্যবহার করে থাকে। 5 নম্বরে দেখি ডিলেড জুডিশিয়াল প্রসিডিংস, আমাদের যে আদালত ব্যবস্থা, বিচার পদ্ধতি অনেক দীর্ঘসূত্রিতা আছে। হ্যাঁ, একটা মামলা হলে দেখা যায় বছরের পর বছর সময় লেগে যাচ্ছে। অনেক ফর্মালিটিস ফলো করতে হয়, যে মামলার যে পক্ষগুলো থাকে, হ্যাঁ, পক্ষগুলোরও নানা ধরনের এখানে নেগলিজেন্সি থাকে, অবহেলা থাকে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে মামলা জট, দীর্ঘসূত্রিতা, এগুলোর কারণেও টর্ট আইনের ব্যবহার করাটার ক্ষেত্রে মানে স্মুথ হচ্ছে না, মানে স্বাভাবিকভাবে এটা করা যাচ্ছে না। 6 নম্বরে বলছে ইনএবিলিটি অফ দ্য রং ডুয়ার টু পে ড্যামেজেস, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা সিগনিফিক্যান্ট একটা আমার কাছে মনে হয়। ইনএবিলিটি, অসমর্থ হওয়া, রং ডুয়ার, রং ডুয়ার মানে কি, যে টর্ট করলো, যে টর্ট কমিট করলো বা টর্ট করলো অপরাধী, তাকে বলা হয় রং ডুয়ার। এখানে বলা হচ্ছে ইনএবিলিটি অফ দ্য রং ডুয়ার টু পে ড্যামেজেস, অর্থাৎ যেহেতু টর্ট আইনে বলে দিয়েছে আনলিকুইডেটেড ড্যামেজেস এর কথা, অর্থাৎ যার ক্ষতি হবে তাকে অনির্ধারিত ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ আজকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে গাড়ির একটা ড্রাইভার এসে অ্যাক্সিডেন্ট করলো, হাসপাতালে গেল, অপারেশন লাগলো, আমার দেখা গেল প্রায় আমার 20 লাখ টাকা হাসপাতালের পিছনে খরচ হয়ে গেল, এছাড়া মেডিসিন তো আছেই। তো এই যে গাড়ির অ্যাক্সিডেন্ট করার ফলে আমার কি হলো, আমার শারীরিক ক্ষতি হলো, এবং এই যে আমার মেডিকেলের পিছনে খরচ হলো, এই ক্ষেত্রে দেখা গেল আমার প্রায় 25 লাখ টাকা সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে টর্ট আইন বলতেছে যে তোমার সাথে অধিকার পূর্ণ করেছে, লস করেছে, তাকেই ওই ক্ষতিপূরণটা দিতে হবে। এই ক্ষেত্রে চিন্তা করে যদি আমরা দেখি যে একটা ড্রাইভার গাড়ি চালিয়েছে, তার কি 25 লক্ষ টাকা দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে আছে? ওই ড্রাইভার সামান্য বেতন চাকরি করে সে টর্ট করে ফেলছে, তার সীমাবদ্ধতার কারণে এটা সে করে ফেলছে, কিন্তু সেই ক্ষতিপূরণটা কি দেওয়ার মতো তার এবিলিটি আছে কিনা। অর্থাৎ আমাদের আর্থসামাজিক অবস্থাও এই টর্ট আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে মানে ততটা মানে সামঞ্জস্যপূর্ণ আমরা বলতে পারি না। উন্নত বিশ্বে দেখা যাচ্ছে সবারই ইনকাম সোর্স ভালো, তাদের মাথা পিছু আয় ভালো, তারা চাইলেই অনেক ক্ষতিপূরণ চাইলে তারা এফোর্ড করতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা এই ধরনের টর্টের ক্ষতিপূরণ গুলো এফোর্ড করা একটু কঠিন হয়ে যায়। এটাও এই ক্ষেত্রেও এই টর্ট আইন বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধক বলে আমরা মনে করছি। আর টর্টের এলিমেন্টের কথা যদি আমরা বলি, টর্ট হতে গেলে একটা রংফুল অ্যাক্ট থাকতে হবে। অর্থাৎ টর্ট হতে গেলে কি দরকার, টর্ট হতে গেলে একটা
রংফুল অ্যাক্ট মানে কি? আইন যেটা তাকে করতে নিষিদ্ধ করেছিল ওই কাজটা সে করে ফেললো, অন্যের অধিকার ক্ষুণ্ণ করে ফেললো, তখনই রংফুল অ্যাক্ট হবে, তখনই এক ধরনের টর্ট কমিট হয়ে যায়। তো রংফুল অ্যাক্ট মানে কি? যে যে আমি ধরটা টর্ট করতেছি, আমি অন্যজনের অধিকার ক্ষুণ্ণ করতেছি, এখানেই রংফুল অ্যাক্ট হয়ে গেল। এই যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম, ড্রাইভার এসে অ্যাক্সিডেন্ট করে দিল আমাকে, ওই ড্রাইভার এখানে রংফুল অ্যাক্ট করে ফেলেছেন। তার কিন্তু একটা কর্তব্য ছিল, মানে খুব বুঝে শুনে সাবধানে গাড়ি চালনা করা। আইন বলে দিয়েছে যে তুমি রাস্তা দিয়ে চালানোর সময় অন্য নাগরিকের জন্য কোনো ক্ষতি না হয় তুমি সাবধানে গাড়ি চালাবা, কিন্তু সে কিন্তু ওই ডিউটিসটা পালন করতে পারেনি। এই ক্ষেত্রে কি করতে পারি? রংফুল অ্যাক্ট হয়ে গিয়েছে। এই রংফুল অ্যাক্ট হতে পারে কমিশনের মাধ্যমে বা ওমিশনের মাধ্যমে, যেটা আমরা আগে আলোচনা করেছি। টর্ট হতে পারে আইদার ইন বাই কমিশন অর বাই ওমিশন। 2 নম্বর হচ্ছে লিগ্যাল ইনজুরি বা ড্যামেজ একই কথা, অর্থাৎ আইনের দিক দিয়ে এটা আসলে ক্ষতি, অর্থাৎ আইন এই ক্ষতিটাকে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ আইনের দৃষ্টিতে যে ক্ষতিটা হলো টর্ট করার ফলে ওই ব্যক্তির যে ক্ষতি হলো, আমার যে গাড়ি অ্যাক্সিডেন্ট করার ফলে আমার যে ক্ষতি হলো, এটা আইনের দৃষ্টিতে অবশ্যই ক্ষতি হতে হবে। ইট মিনস ইনজুরি ইন দ্য আই অফ ল, এটাকে বলা হয় লিগ্যাল ইনজুরি। অনেক ধরনের ক্ষতি থাকে যেগুলো আইন স্বীকৃতি দেয় না, অর্থাৎ ইনজুরি বিভিন্ন ধরনের হয়, কিন্তু আইন কিন্তু সব ধরনের ইনজুরি গুলোকে স্বীকৃতি বা ক্ষতিগুলোকে স্বীকৃতি দেয় না। হ্যাঁ, বলছে লিগ্যাল ইনজুরি অর ড্যামেজ নিড নট টু বি আইডেন্টিক্যাল, অ্যাকচুয়াল অর পিকিউনিয়ারি। পিকিউনিয়ারি মানে হচ্ছে আর্থিক, অ্যাকচুয়াল মানে হচ্ছে যেটা খালি চোখে দেখা যাচ্ছে ক্ষতিটা। হ্যাঁ, দেয়ার মাস্ট বি ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগ্যাল রাইটস অফ পারসন, অর্থাৎ কোন ব্যক্তি, আইন যদি কোন ব্যক্তির অধিকার ফিক্সড করে দেয় এবং তখনই যদি ওই অধিকার ক্ষুণ্ণ হয়, তখন ধরে নেওয়া হবে লিগ্যাল ইনজুরি হয়েছে। অর্থাৎ আইন যেসব বিষয়ে স্বীকৃতি দিয়েছে, আইন যে অধিকারগুলো কর্তব্যগুলোর স্বীকৃতি দিয়েছে, আইনের দৃষ্টিতে যে অধিকার কর্তব্যগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে, আমরা যদি ওগুলো পালনে ব্যর্থ হই, তখনই ধরে নিতে হবে এখানে লিগ্যাল ইনজুরি হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তির আইনগত অধিকার যদি ক্ষুণ্ণ হয়, এখানে সামাজিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় একজন ব্যক্তির, সেখানে কিন্তু ল অফ টর্ট ইন্টারফেয়ার করবে না, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলবে না। মাথা রাখতে হবে লিগ্যাল রাইট, এটা বলা হচ্ছে লিগ্যাল রাইট বা লিগ্যাল ইনজুরি হতে হবে। সোশ্যাল রাইট, ফ্যামিলি রাইট, এইসব জায়গায় কিন্তু টর্ট করবে না, অ্যাপ্লাই হবে না। Such infringement of legal right has a presumption of injury in the eye of law. এখন বলছে লিগ্যাল ইনজুরি ক্যান বি এক্সপ্লেইনড বাই টু ম্যাক্সিম। ল অফ টর্টে দুটা কিছু ম্যাক্সিম আছে, খুব ফেমাস ম্যাক্সিম। একটা হচ্ছে ইনজুরিয়া সাইন ড্যামনাম, আর একটা হচ্ছে ড্যামনাম সাইন ইনজুরিয়া। এই দুইটা ম্যাক্সিমের উপর ভিত্তি করে এই ল অফ টর্টের যে ক্ষতি হয়, হ্যাঁ, মানুষের যে ড্যামেজ হয়, এইগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমেই যদি আমরা দেখি ইনজুরিয়া সাইন ড্যামনাম বলতে আমরা কি বুঝি? ইনজুরিয়া সাইন ড্যামনাম বলতে আমরা, ইট মিনস লিগ্যাল ইনজুরি উইদাউট অ্যাকচুয়াল ড্যামেজ। অর্থাৎ এখানে বলা হচ্ছে একজন মানুষের এই টর্টের ক্ষেত্রে দেখা যাবে যে একজন ব্যক্তির আইনগত অধিকার হয়েছে, কিন্তু কিন্তু খালি চোখে তার কোন ক্ষতি দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ তার ক্ষতি হয়েছে ঠিকই, যে ক্ষতিটা হয়েছে তার ওটা একটা এক ধরনের আইনগত অধিকার তার লঙ্ঘন হয়েছে, কিন্তু এই লঙ্ঘনটা হওয়ার ফলে তার কোনো অর্থনৈতিক ক্ষতিও হয়নি, তার শারীরিক কোনো ক্ষতিও হয়নি, তার সামাজিক বা মানসিক ক্ষতিও হয়নি, কিন্তু এখানে এক ধরনের একটা আইন, তার আইনগত একটা ক্ষতি হয়ে গিয়েছে, তার আইনগত অধিকার একটা লঙ্ঘন হয়েছে। ল presume existence of legal injury and there is no need of actual injury. What is important is infringement of legal rights. এক্ষেত্রে বলা হচ্ছে, টর্টের ক্ষেত্রে বলা হচ্ছে কোন ব্যক্তির লিগ্যাল রাইট ভায়োলেশন হলেই না, এই ক্ষেত্রে তার কোনো অর্থনৈতিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি এগুলো হওয়াটা জরুরি না। কোনোভাবে যদি আইন তাকে যে অধিকার দিয়েছে এই অধিকারটাই যদি কোনোভাবে দেখা যায় যে ক্ষুণ্ণ হয়ে গেছে, এবং ক্ষুণ্ণ হওয়ার ফলে তার কোনো আর্থিক ক্ষতিও হয় নাই, মানে মানসিক ক্ষতিও হয় না, অন্যান্য ক্ষতি হয় না, তারপরও সে প্রতিকার পাবে, কারণ তার আইনগত লিগ্যাল ইনজুরি, এখানে লিগ্যাল ইনজুরি হয়েছে, আইন স্বীকৃতি দিচ্ছে। এই হিসেবে একটা কেস রেফারেন্স আমরা দিতে পারি,
এই ইনজুরি এন্ড সাইন্ডেম নামের অ্যাশবাই ভার্সেস হোয়াইট। ইন দিস কেস দ্য ডিফেন্ডেন্ট, এখানে ডিফেন্ডেন্ট বলতে বলা হচ্ছে আসামিকে, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ডিফেন্ডেন্ট মানে হচ্ছে যে কাজটা করেছে, যে টর্ট করেছে তাকে বলা হচ্ছে ডিফেন্ডেন্ট। দ্য ডিফেন্ডেন্ট, এ রিটার্নিং অফিসার, wrongfully refused to register a duly tendered vote of the plaintiff। এখানে প্লেইন্টিফ মানে হচ্ছে যার ক্ষতি হয়েছে, যে মামলা করেছে, বাদী। বাদীকে বলছি প্লেইন্টিফ, বিবাদীকে বলছি ডিফেন্ডেন্ট। অর্থাৎ এখানে কি করেছে, প্লেইন্টিফ যে ছিল, ব্যক্তি মামলা করেছে কার বিরুদ্ধে, ইলেকশনের যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের যে রিটার্নিং অফিসার থাকে, ভোট গণনা করে, ওই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা করেছে প্লেইন্টিফ। হ্যাঁ, এবং ডিপেন্ডেন্ট ছিল কে, ডিপেন্ডেন্ট ছিল এখানে রিটার্নিং অফিসার। ভোটার ছিল প্লেন্টিফ, যে ভোট দেয় ভোটার, ভোটার ছিল প্লেন্টিফ, আর ডিপেন্ডেন্ট ছিল রিটার্নিং অফিসার, যে নির্বাচনে ভোট গ্রহণ করে বা এগুলো রেজিস্টার করে। কি হয়েছিল, দ্য ক্যান্ডিডেট ফর হুম দ্য ভোট ওয়াজ টেন্ডার্ড ওয়াজ ইলেক্টেড এন্ড নো লস ওয়াজ সাফার্ড বাই দ্য রিজেকশন অফ দ্য ভোট। অর্থাৎ যে ব্যক্তি ভোট দিয়েছিল প্লেন্টিফ, সে ভোট দিয়েছিল কিন্তু ওই রিটার্নিং অফিসার তার ভোটটা কাউন্ট করেনি, তার ভোটটা নানা কারণে সে ভোটটা দিতে পারেনি, অথবা তার ভোটটিকে কাউন্ট করা হয়নি। তখন সে মামলা করলো যে আমি, আমার ভোট দেওয়া আমার একটা লিগ্যাল রাইটস আছে, আমার আইনগত অধিকার যে এই ভোট দেওয়া, এবং তার আইনগত কর্তব্য, লিগ্যাল ডিউটি হচ্ছে ভোট নেওয়া, কাউন্ট করা আমার ভোট। কিন্তু ওই রিটার্নিং অফিসার কি করলো, তার ভোটটাকে ক্যান্সেল করে দিল, নানা কারণ দেখিয়ে ক্যান্সেল করে দিল। তো প্লেন্টিফ আদালতে গেল প্রতিকার চাওয়ার জন্য, যে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি ভোট দিতে পারিনি বা আমার ভোটটাই কাউন্ট করা হয়নি। সেই ক্ষেত্রে যে ডিফেন্ডেন্ট রিটার্নিং অফিসার, উনি বলল যে এখানে আসলে কোনো লস হয়নি, এই যে ব্যক্তি ভোট দিতে পারেনি, যার ভোটটি কাউন্ট করা হয়নি, তার কোনো ক্ষতি সাধন হয়নি, এবং তিনি যাকে ভোট দেওয়ার কথা দিতে চেয়েছিলেন বা দিতেন, তিনি জয়লাভ করেছেন। অর্থাৎ তার ভোট দেওয়া বা না দেওয়ায় কিছু যায় আসে না। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তার কোনো লস হয়নি। তারপর কোর্ট কি বলে দেখো, the court held that action is allowed on the ground that the violation of plaintiff's statutory right was an injury for which he must have a remedy and is actionable without proof of actual damage। আদালত কার পক্ষে রায় দিল, প্লেন্টিফের পক্ষে, যে ভোট দিতে চেয়েছিল তার পক্ষেই রায় দিল। যদিও ডিফেন্ডেন্ট বলেছে যে এখানে কোনো ক্ষতি হয় না, কারণ সে ভোট দিতে পারে না, এটা তো কোনো মানসিক ক্ষতি হয় না, আর্থিক ক্ষতি হয় না, শারীরিক ক্ষতিও হয়নি। কিন্তু আদালত বলেছে না, প্লেন্টিফের একটা স্ট্যাটুটরি রাইট ছিল, আইনগত অধিকার ছিল ভোট দেওয়ার, কিন্তু সে যে ভোটটা তোমার কারণে দিতে পারেনি বা তুমি তার ভোটটা কাউন্ট করোনি, এখানে তার এক ধরনের লিগ্যাল ইনজুরি হয়েছে, তার আইনগত অধিকার এখানে পূর্ণ হয়েছে, এবং এখানে মাস্ট হ্যাভ এ রেমেডি, তার অবশ্যই এই জায়গায় একটা কোনো কিছু ধরনের প্রতিকার পাওয়া উচিত। এবং এই ক্ষেত্রে তার কোনো অ্যাকচুয়াল ড্যামেজ না হলেও, তার কোনো শারীরিক মানসিক আর্থিক ক্ষতি না হলেও, এই ক্ষেত্রে তার প্রতিকার পেতে পারে, কারণ এখানে তার একটা লিগ্যাল ইনজুরি হয়েছে। আরেকটি ম্যাগাজিন ছিল ড্যামনাম সাইন ইনজুরিয়া। হ্যাঁ, ড্যামনাম সাইন ইনজুরিয়াতে বলছে ইট মিনস অ্যাকচুয়াল ড্যামেজ উইদাউট লিগ্যাল ইনজুরি। অর্থাৎ এই সিচুয়েশনে কি হবে, টর্ট হবে, টর্টের মধ্যে দেখা যাবে ঘটনা ঘটবে, এখানে খালি চোখে দেখা যাবে যার ক্ষতি হয়েছে তার মানসিক ক্ষতি হতে পারে, তার শারীরিক ড্যামেজ হতে পারে, তার ইকোনমিক ক্ষতি হতে পারে, কিন্তু আইনের দৃষ্টিতে এখানে কোনো ইনজুরি হচ্ছে না। এ ড্যামেজ উইদাউট ভায়োলেশন অফ লিগ্যাল রাইট ইজ নট অ্যাকশনেবল। অর্থাৎ এখানে বলে দিচ্ছে কোন ব্যক্তির যদি ক্ষতি হয়ও, অর্থাৎ শারীরিক মানসিক আর্থিক, কিন্তু আইনের দৃষ্টিতে যদি ওই কাজটা ভায়োলেশন না হয়, ভঙ্গ না হয়, সেই ক্ষেত্রে এটার বিরুদ্ধে সে মামলা করতে পারবে না, এবং এই ক্ষেত্রে টর্ট আইনের মাধ্যমে সে কোনো প্রতিকারও পাবে না। Sometimes a person may suffer actual damage or loss, but for that he cannot take legal action. অনেক সময় অনেক ব্যক্তি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ড্যামেজ হতে পারে, লস হতে পারে, কিন্তু এই সব সময় তার ড্যামেজ, লস গুলোর জন্য সে আইনি প্রতিকার সে পাবে না বা আইনগত ব্যবস্থা নিতে পারবে না, কারণ আদালত বা আইন তাকে বলবে তোমার লিগ্যাল রাইট এখানে ভায়োলেট হয়নি। যেহেতু তোমার লিগ্যাল রাইট ভায়োলেট হয়নি, এখানে ওই তোমার সাফার বা ড্যামেজের জন্য প্রতিকারও এখানে আসবে না। এটার এক্সাম্পলটা হচ্ছে
গ্লুচেস্টার গ্রামার স্কুল কেস, এটাকে বলা হয় গ্লুচেস্টার গ্রামার স্কুল কেস। ইন দিস কেস দ্য ডিফেন্ডেন্ট set up a rival school next door to the plaintiff school। অর্থাৎ প্লেন্টিফ ছিল, ধরো এলাকায় দুটো স্কুল ছিল, কাহিনীটা ছিল এরকম, এলাকায় দুটি স্কুল, প্রথমে একটি স্কুল দিয়েছিল, হ্যাঁ, প্লেন্টিফ স্কুলটা তার প্রথম দেওয়া ছিল, তো তার স্কুলের পাশে ডিফেন্ডেন্ট মানে যে আসামি সে আরেকটা স্কুল দিল। এই স্কুল দেওয়ার ফলে কি হলো, প্রথম যিনি স্কুল দিয়েছিল তার স্কুল থেকে ছেলেরা ওই নতুন স্কুলে যাওয়া শুরু করলো। এই ক্ষেত্রে কি হলো, প্রথম যিনি স্কুল দিয়েছিলেন এই মামলার বাদী হয়েছিল যে প্রথম যিনি স্কুল দিয়েছিলেন, তো তার স্কুল থেকে যখন স্টুডেন্টরা চলে যাচ্ছে তার টিউশন ফিস কমে গেছে, তার লস হচ্ছে। সেই ক্ষেত্রে প্লেন্টিফ কি করলো, যে নতুন স্কুল দিয়েছে তার বিরুদ্ধে মামলা করলো। অর্থাৎ পুরাতন, এখানে মামলার বাদী ছিল যে পুরাতন স্কুল, সর্বপ্রথম যিনি স্কুল দিয়েছিলেন তিনি ছিলেন মামলার বাদী, আর যিনি নতুন স্কুল দিয়েছিলেন উনি ছিলেন আসামি। অর্থাৎ নতুন স্কুল দেওয়ার ফলে কি হলো, পুরাতন স্কুলের স্টুডেন্ট সংখ্যা কমে গেল এবং ওই ক্ষেত্রে উনি একটা ইকোনমিক সাফার বা লস উনি ফেস করলেন, আদালতে গেলেন। It was held that no action lay as no damage was caused by a rival in the exercise of the right to employ oneself in once without any hindrance and freely competing with one's rivals in the same polling trade business। বলা হচ্ছে এই যে উনি আরেকটা নতুন স্কুল দিল, এটা তার অপরাধ হয়নি, এটা করে তোমার অধিকার সে কোনো করেনি, কারণ একাধিক স্কুল দেওয়ার অধিকার সবার আছে, তোমার যেমন আছে প্রথম দিয়েছো, নতুন যিনি করেছে তারও স্কুল দেওয়ার অধিকার আছে। এবং এই যে ক্ষতিটা তোমার হলো নতুন স্কুল দেওয়ার ফলে, আইনের দৃষ্টিতে এটা কোনো ক্ষতি না। তো এই কারণে তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ও, সেই ক্ষেত্রে যিনি নতুন স্কুল দিয়েছে সে কোনো ক্ষতিপূরণ তোমাকে দিতে বাধ্য না। আর কিছু কিছু জায়গায় বিজনেস আছে, কিছু কিছু আদালত আরো বলেছে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেখানে স্বাধীনভাবে সবাই ব্যবসা করবে, এক ধরনের কম্পিটিশন থাকবে, কম্পিটিশন ফেয়ার কম্পিটিশন করার জন্য এরকম সিচুয়েশনের দরকার আছে। কারণ একচেটিয়া যদি সে তার স্কুলটা চালিয়ে যায়, দেখা যাবে সে তার ইচ্ছা মতো এখানে তার অ্যাক্টিভিটিস করবে। যখন একাধিক স্কুল তৈরি হবে সবার মধ্যে একটা কম্পিটিশন থাকবে, নিজেদের ভালো এফোর্ট দেওয়ার তারা চেষ্টা করবে, বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। সো এই বিজনেস বা ট্রেডের ক্ষেত্রে এরকম অ্যাক্টিভিটিস ঘটতেই স্বাভাবিক ঘটনা। তো সেই ক্ষেত্রে আইনের দৃষ্টিতে এখানে কোনো ক্ষতি হয়নি বিধায় তুমি কোনো ক্ষতিপূরণ পাবে না। তো দেখো দুই জায়গায় দুই ধরনের সিনারিও আমরা দেখলাম, ওই অ্যাশবরি ভার্সেস যে অ্যাশবাই কেসে দেখলাম একটা, আর গ্রামার স্কুল কেসে আরেক ধরনের ফ্যাক্ট আমরা দেখলাম। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। সাবজেক্ট ম্যাটারস অফ ল অফ টর্ট। টর্ট আইন কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে? টর্ট আইন কি কি বিষয় নিয়ে আলোচনা করে থাকে? টর্ট আইন কি কি বিষয় আলোচনা করে? নাম্বার 1, নেগলিজেন্স, মানে অবহেলা, মানে আমার অবহেলার কারণে অন্যের ক্ষতি হয়ে যেতে পারে, এরকম অনেক সিনারিও আমরা দেখি। তো নেগলিজেন্স নিয়ে আলোচনা করে। নাম্বার 2, অ্যাসল্ট এন্ড ব্যাটারি। অ্যাসল্ট মানে হচ্ছে হুমকি দেওয়া, ব্যাটারি মানে কাউকে আঘাত করা। 3 নম্বর হচ্ছে ট্রেসপাস টু ল্যান্ড, অর্থাৎ অনুমতি ছাড়া অন্যের বাড়িতে বা জমিতে বা অন্যের প্রেমিসিসে অনুপ্রবেশ করা, অনুমতি ছাড়া। 4 নম্বরে বলছে নিসেন্স, উপদ্রব তৈরি করা, নানা কারণে উপদ্রব হতে পারে। 5 নম্বরে ডিফামেশন মানে মানহানি, অন্যের সুনাম ক্ষুণ্ণ করে দেওয়া, এগুলো টর্ট আইনের বিষয়। 6, ভাইকোরিয়াস লায়াবিলিটি, অর্থাৎ একজনের কাজের জন্য অন্যজনকে লায়াবল করা, অর্থাৎ সার্ভেন্টের কাজের জন্য মাস্টারকে লায়াবল করা, এই বিষয়গুলো টর্ট আইনের ভিতরে আসে। নাম্বার 7, স্ট্রিক্ট লায়াবিলিটি, অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে অনেক সময় অপরাধ বা টর্ট হয়ে যেতে পারে, তার ইন্টেনশন ছিল না বা কাজ করার ইচ্ছা ছিল না, তারপরও এখানে টর্ট হয়ে যেতে পারে, এটাকে বলছি আমরা স্ট্রিক্ট লায়াবিলিটি। 8, ইন্টারফেয়ারেন্স উইথ ইকোনমিক ইন্টারেস্ট, অর্থাৎ অন্যের এরকম ধরনের টর্ট কমিট করা বা টর্ট করে ফেলা যার কারণে অন্যের অর্থনৈতিক একটা ক্ষতি সাধিত হচ্ছে, অর্থনৈতিক ইন্টারেস্টে নেতিবাচক প্রভাব পড়ছে, এরকম কোন কাজের ফলে, এগুলো ল অফ টর্ট বিবেচনায় নেয়। নাম্বার 9, এমপ্লয়ার্স অকুপার্স লায়াবিলিটি, এমপ্লয়ার হচ্ছে যিনি মানে চাকরিদাতা, যিনি মালিক, কোন জায়গায় উনি ওনার আন্ডারে যারা কাজ করে, এমপ্লয়ারের আন্ডারে এমপ্লয়িরা কাজ করে, এই সংক্রান্ত বিষয়গুলো ল অফ টর্টে আসতে পারে। অনেক সময় এমপ্লয়ার এমপ্লয়িজ রিলেশনশিপে
নানা ধরনের এরকম টর্ট কমিট হতে পারে, এই বিষয়গুলো ল অফ টর্টে আসবে। তারপরে এছাড়া আছে জেনারেল ডিফেন্সেস এন্ড রেমেডিজ, অর্থাৎ টর্ট কেউ যদি করে ফেলে, আসামি যদি টর্ট করে ফেলে ডিফেন্ডেন্ট, সেক্ষেত্রে সে কি কি ডিফেন্স দিতে পারে, অর্থাৎ সে কি কি গ্রাউন্ড দেখিয়ে সেভ হয়ে যেতে পারে আদালতের কাছে, ওই বিষয়গুলো আমরা জানবো। যে অর্থাৎ টর্ট আমি করে ফেললাম, কিন্তু আমি এরকম কিছু কিছু গ্রাউন্ড বা পয়েন্ট তুলে ধরবো যেখানে টর্ট আইন বলে দিয়েছে যে এই গ্রাউন্ডে যদি তোলা যায়, এই পয়েন্টগুলো যদি প্রুফ করা যায় আদালতে, সেক্ষেত্রে আসামি লায়াবল হবে না, অর্থাৎ টর্ট আইনের জন্য টর্ট আইনে সে দোষী সাব্যস্ত হবে না। হ্যাঁ, পাশাপাশি টর্ট আইনে কি কি ধরনের রেমেডিজ বা প্রতিকার দেওয়া হয়, এই বিষয়গুলো টর্ট আইনের বিষয়বস্তু। এবার আমরা যদি দেখি ডিফারেন্স বিটুইন টর্ট এন্ড ক্রাইম। টর্ট এবং অপরাধ দুটোর মধ্যে পার্থক্য। ক্রাইম মানে কি আমরা আগে বলেছি ফৌজদারি যে কাজ, এবং টর্ট তো একটা সিভিল রং আমরা আগে বলেছি। একটু দেখো তোমরা, এক নম্বরে যেমন ক্রাইমের ক্ষেত্রে বলা হচ্ছে ক্রাইম ইজ এ রং এগেইনস্ট দ্য হোল সোসাইটি। অপরাধ হচ্ছে এমন ধরনের একটি কাজ বা ভুল যা পুরো সমাজের বিরুদ্ধে করা হয়। ক্রাইম যখন করা হয় ধরে নেওয়া হয় পুরো সমাজের বিরুদ্ধে কাজটা করা হয়েছে। ওইদিকে টর্ট ইজ এ রং অনলি এগেইনস্ট অ্যান ইন্ডিভিজুয়াল, কিন্তু টর্ট যখন হয় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অধিকার পূর্ণ করে। টর্ট কমিট হয় একজন আরেকজনের অধিকার পূর্ণ করে অনলি। আর ক্রাইম যখন হয় পুরো সোসাইটির এগেইনস্টে করা হয়, ধরা হয়। 2 নম্বরে দেখো, নাম্বার 2, ক্রাইম প্রসিডিংস আর হেল্ড ইন ক্রিমিনাল কোর্ট। যখন কোন ধরনের অপরাধ বা ফৌজদারি অপরাধ হবে, সেগুলো ফৌজদারি আদালতে ক্রিমিনাল কোর্টে এটার মামলা বিচার কাজ করা হয়। অন্যদিকে নাম্বার 2 টর্টে বলছে টর্টের মামলা যদি হয়, টর্টের বিষয়গুলো সিভিল কোর্ট দেওয়ানি আদালতে। আমাদের আদালত ব্যবস্থা কিন্তু 2 ধরনের, ক্রিমিনাল কোর্ট এবং সিভিল কোর্ট। তো টর্টের মামলার বিষয়গুলো টর্ট আদালতে নিষ্পত্তি করা হয়। নাম্বার 3, ইন ক্রাইম রেমেডি ইজ ইন দ্য ফর্ম অফ পানিশমেন্ট। যখন কোন ধরনের অপরাধ করা হয়, সংগঠিত করা হয়, এটার প্রতিকার হিসেবে আইনে বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতিকার হিসেবে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করবে, ক্রাইম করবে, ওই ব্যক্তিকে শাস্তি প্রদান করা হবে। আর টর্টের ক্ষেত্রে নাম্বার 3 তে বলা হয়েছে ইন টর্ট রেমেডি ইজ ইন দ্য ফর্ম অফ ড্যামেজেস। অর্থাৎ টর্টের ক্ষেত্রে যে ব্যক্তির ক্ষতি সাধন হবে, ক্ষতি হবে, সে ক্ষতিপূরণ পাবে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে প্রতিকার টর্টে। নাম্বার 4, রুল অফ ক্রিমিনাল প্রসিডিওর ইজ অ্যাপ্লাইড। 4 নম্বরে বলে যখন কোন ধরনের ফৌজদারি অপরাধ সংঘটিত হবে, আদালতে যখন এই মামলাটা যাবে ফৌজদারি অপরাধের, সেখানে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার কাজ হবে। ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী পুরো বিচারিক প্রক্রিয়া চলবে। কিন্তু টর্টের যখন কোনো মামলা আদালতে যাবে, দেওয়ানি আদালতে, সিভিল কোর্টে, সেখানে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী ওই টর্ট আইন মামলা মোকদ্দমা প্রয়োগ করার কথা বলা হচ্ছে। নাম্বার 5, ক্রাইমের ক্ষেত্রে নাম্বার 5 এ বলছে ইন ক্রাইম স্টেট প্রসিকিউটস রিগার্ডলেস অফ দ্য উইশেস অফ এ পারসন হু হ্যাজ বিন রংড। যখনই কোনো ধরনের অপরাধ হয়ে যায়, চুরি, ডাকাতি, খুন, খারাপি, এরকম ধরনের অপরাধ হয়ে যায়, সেখানে রাষ্ট্রবাদী হয়ে মামলা করে অপরাধীর বিরুদ্ধে। ধরো মিস্টার মানে যা ক্ষতি হয়েছে সে মামলা করুক বা না করুক, রাষ্ট্র এখানে পক্ষ নিয়ে নেয় ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, এবং যে রং ডুয়ার, যে এই ক্রাইমটা করেছে তার বিরুদ্ধে মামলা করে। অর্থাৎ রাষ্ট্রপক্ষ থাকে একটা, স্টেট থাকে একদিকে, আর যে অপরাধটা করলো সে থাকে উপর দিকে। কিন্তু টর্টের ক্ষেত্রে পক্ষ বিপক্ষে কারা থাকে? যে টর্ট করেছে সে থাকে এক সাইডে, আর যার টর্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সে থাকে বাদী হিসেবে। বাদী হিসেবে মামলা করে টর্টের ক্ষেত্রে কে? যার ক্ষতি হয়েছে। আর ক্রাইমের ক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলা করে। এটা মাথায় রাখতে হবে। নাম্বার 6, ক্রাইমের ক্ষেত্রে বলে ডিফারেন্ট ক্রাইমস ইনভলভ ম্যানস্ট্রিয়া। ম্যানস্ট্রিয়া মানে হচ্ছে মানুষের যখন কোনো অপরাধ করে, কোনো কাজ করতে নেয়, তার মানসিক একটা প্রস্তুতি, এবং তার মানসিক অবস্থা কি ছিল এটা কনসিডারেশনে নেওয়া হয়। এক এক অপরাধের ক্ষেত্রে আদালত দেখে যে অপরাধটা কি পরিকল্পিতভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে করেছে কিনা, এই বিষয়গুলো কনসিডারেশনে নেওয়া হয়। আর অন্যদিকে টর্টের ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণটার প্রতি এমফাসাইজ করা হয়। এই ক্ষেত্রে কার কি উদ্দেশ্য ছিল বা না ছিল ওইদিকে কিন্তু নজর দেওয়া হয় না। কতটুকু ক্ষতি হয়েছে, কে করেছে, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে। নাম্বার 7 বলছে ইন ক্রাইম
কম্প্রোমাইজিং ইজ অনলি পসিবল ইন কম্পাউন্ডেবল অফেন্স। অর্থাৎ যদি কোনো ধরনের অপরাধ, ফৌজদারি অপরাধ ঘটেই যায়, ক্রাইম হয়েই যায়, সেই ক্ষেত্রে যদি আইন বলে দিয়েছে কোন কোন ক্ষেত্রে মীমাংসা হতে পারে, মীমাংসা কম্পাউন্ডেবল, কম্পাউন্ড করে মীমাংসা, অর্থাৎ দুই পক্ষ আদালতের বাইরে মীমাংসা করে ফেলতে পারে, আদালতের মাধ্যমে করতে পারে বা আদালতের বাইরেও করতে পারে। অর্থাৎ অপরাধগুলো যদি আইনে বলে দেওয়া থাকে যে অপরাধগুলো চাইলে তোমরা দুই পক্ষ মিলে মীমাংসা করে ফেলতে পারে, সেই সব অপরাধগুলো হয়তোবা মীমাংসা করে ফেলা যায়। কিন্তু সব অপরাধ মীমাংসা করা যায় না, যেগুলো খুব মারাত্মক ধরনের অপরাধ সেগুলো কম্পাউন্ডেবল না। আর টর্টের ক্ষেত্রে বলা হয়েছে দুই পক্ষ মিলে বসে চাইলে কম্প্রোমাইজ করতে পারে বা তারা মীমাংসা করে ফেলতে পারে, আদালতে না গিয়েও তারা, আদালতের মাধ্যমে তারা যদি মনে করে না ঠিক আছে আমরা আলোচনা করে এটা ঠিক করে নিলাম। তো ক্রাইম এবং টর্টের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত টর্ট আইনের বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করলাম। টর্ট কেন আসলো, টর্ট কি, কি করে টর্ট হতে পারে, টর্ট আইনটা কি, এবং টর্ট আইনের উদ্দেশ্যটা কি। তো এই বিষয়গুলো আশা করি তোমরা তোমাদের টেক্সট বুক বা অন্যান্য অনলাইন রিসোর্স ব্যবহার করে তোমরা বিষয়গুলো আরো জানতে পারবে। তো আজকে এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিয়ে আমি ওখানে ফিডব্যাক দিয়ে দিব। তো আমার মনে হয় আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি, আর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাই।